স্বাগত এখন সকালে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি মশিউর অনিক এবং আমি ইসরাত মুক্তি। রাজধানীতে বর্ষা আসার আগে বেড়েছে মশার উপদ্রব, ফলে বাড়ছে ডেঙ্গুর সংখ্যাও। নগরবাসীর অভিযোগ, কার্যকর পদক্ষেপ না থাকে এমন পরিস্থিতির মুখে পড়েছেন তারা। তবে সিটি কর্পোরেশন বলছে এরই মধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মেহেরিন অ্যানির প্রতিবেদন। রাজধানীর খিলক্ষেত এলাকায় পাইলিংয়ের কাজ করেন মোশাররফ। মশার কামড়ে চুলকানিতে ঘা হয়ে যাওয়া হাত দেখালেন, বললেন ডাবল মশারি টানিয়েও রেহাই পাচ্ছেন না। এমনের পরিস্থিতি মৌমাছি চাকের মতো হয়ে আসে, মানে একদণ্ড দাঁড়ায় থাকবেন তাতে কোনো ক্ষমতা নেই আমনের। ঢাকার উত্তর এবং দক্ষিণের বিভিন্ন জায়গায় খাল রাস্তা সহ নানা সংস্কারের কাজ চলছে, ফলে এসব জায়গায় পানি জমে বেড়েছে মশার উপদ্রব। জনপ্রতিনিধি শূন্য সিটি কর্পোরেশনের মশক নিধনে কার্যকরী পদক্ষেপ না থাকার অভিযোগ নগরবাসীর। 15 দিন 1 মাস পরে পরে জ্বর আসে, মানে এই কারণে একটু ভয় বেশি। এখন তো বর্তমানে জনপ্রতিনিধি নাই, এখন এটা আমরা বলার মতো কাকে পাবো? প্রচণ্ড মশা, কোনো কাজকাম করা যায় না, বা মশার যন্ত্রণায় ঘরে পর্যন্ত ঘুমানোর কোনো উপায় নাই। দুধ দিতে আসছি, গাছ গোছ দিয়ে তোমার দেশে কাঠ করে পড়তে আসছি, আবার কয়েল 2-3টা করে ধরাই। যদিও এই মশার বেশিরভাগই কিউলেক্স মশা, কিন্তু বৈশাখের হঠাৎ বৃষ্টি চোখ রাঙাচ্ছে ডেঙ্গু প্রকোপের। সাধারণত জুন থেকে ডেঙ্গু মৌসুম ধরা হলেও গত 2-1 বছরে কোনো নিয়ম মানছে না ডেঙ্গু। চলতি বছর এপ্রিল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ছাড়িয়েছে 2000 এবং মৃতের সংখ্যা 20 ছুঁই, যা বিগত যে কোনো বছরের এই সময়ে আগে কখনো দেখা যায়নি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জানালেন, মশক নিধনে দ্রুতই ম্যাসিভ ক্যাম্পেইন শুরুর কথা। মশা নিয়ন্ত্রণে এবার উত্তরে কাজ করবে সেনাবাহিনী। পুরো কার্যক্রমই বাজেট নির্ভরতা থেকে বের হয়ে আসবে। আমরা এমার্জেন্সি কিছু ট্র্যাপ বসানোর চেষ্টা করছি। আগের যে ওষুধ কেনা হয়েছে সেটা কতটুকু রাইট, সেটা আমরা জনগণকে দিয়ে টেস্ট করাইতে চাই। যে ওষুধগুলো ছিটানো হচ্ছে সেটা যেন পারফেক্টলি ছিটানো হয়, এবং এখানে যেন কোনো ধরনের গাফলতি না থাকে। সেজন্য আমরা আমাদের আগে যাদের সাথে চুক্তি ছিল সেটা বাদ দিয়ে আমরা এখন সেনাবাহিনীর সাথে নতুন চুক্তিতে আবদ্ধ হচ্ছি। অন্যদিকে দক্ষিণ সিটি প্রতিটি ওয়ার্ড পর্যায়ে সপ্তাহব্যাপী কর্মশালা আয়োজন সহ চালাবে চিরুনি অভিযান। আমাদের 1050 জন স্টাফ আছে ফিল্ড লেভেলে, সেই স্টাফদেরকে দিয়ে আমরা 75টা ওয়ার্ডে কার্যক্রম করাই। খুব বেশি পেশেন্ট হয় কোনো এলাকায়, সেই এলাকায় লাল চিহ্নিত করে ওই এলাকাটা চিরুনি অভিযান করা হবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে আবার অনেক বেশি জোর দেওয়া হচ্ছে। এইটা হচ্ছে আমাদের অনেক এক্সটেন্সিভ কাজ হচ্ছে, যেটা আমরা কনজারভেন্সির সাথে করতেছি। ব্রুটো ইন্ডেক্স অনুযায়ী যে কোনো বছরের তুলনায় এবছর এডিস মশার ঘনত্ব বেশি, যা এরই মধ্যে বিপজ্জনক সূচকে পৌঁছে গেছে। কীটতত্ত্ববিদরা বলছেন, বর্ষার সময়কাল দীর্ঘ হলে এবছর ঢাকা এবং ঢাকার বাইরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এডিস মশার ঘনত্ব নিয়ে যে কাজটি করি, গবেষণাটি করি, সেখানে আমরা গবেষণা দেখছি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আমরা এডিস মশার ঘনত্ব বেশি পাচ্ছি, এবং আমি নিশ্চিত করতে বলতে পারি এই জেলাগুলোতে ডেঙ্গু বাড়বে। এখনই যদি আমরা এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণ, এডিস মশার ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট এবং ডেঙ্গু রোগী ম্যানেজমেন্ট সঠিকভাবে শুরু করতে না পারি, তাহলে এবছর পরিস্থিতি খারাপ হওয়ার কিন্তু ঝুঁকি আছে। মশার বিস্তার রোধে পরিষ্কার পরিচ্ছন্নতায় জনসম্পৃক্ততা বাড়ানোর উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্যবিদরা। আক্রান্ত হলেও মৃত্যুর হার কমানোর দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ তাদের। মশা উৎপাদন বন্ধ করবার জন্য একটা কাজ, একটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ। গতানুগতিক কাজ করলে মশা উৎপাদন কমবে না। এই দুটো কাজ মিলিয়ে যদি করা হয়, তাহলে আমরা এই বছরে অন্তত রোগীর সংখ্যা না কমলেও মৃত্যুর সংখ্যা কিন্তু অনেক কমানো যায়। আর 1 মাস পরই ডেঙ্গুর ভরা মৌসুম, অথচ এখনও প্রস্তুতির তোড়জোড়েই আটকে আছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে আসছে ডেঙ্গু মৌসুমের ভয়াবহতার আঁচ দিচ্ছেন কীটতত্ত্ববিদরা। সিটি কর্পোরেশনও জানালেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মশা দমন করবেন তারা। তবে নাগরিকদের ভয় কাটছে না। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অভিভাবক শূন্য সিটি কর্পোরেশনের কাজের ধারাবাহিকতায় ফাটা পড়েছে। মেয়র কাউন্সিলরের অনুপস্থিতিতে বাকিরা কতটুকু সক্রিয় হবেন তা নিয়ে শঙ্কায় নগরবাসী। মেহেরিন অ্যানি, এখন ঢাকা। এই হয়তো কৃষ্ণচূড়ার লালে আপনার চোখ ধাঁধিয়ে যাবে, আবার হয়তো কিছুক্ষণ কাঠগোলাপের সাদার মায়ায় আপনার মন হারিয়ে যাবে, আবার এমনও হতে পারে সোনালুর সোনাঝরা রঙে হারিয়ে যাবেন আপনি নিজেই। বৈশাখের এই দিনে নগরীতে চলার পথে নিঃসন্দেহে আপনার এমন অনুভূত হবে, কারণ
পুষ্পবৃক্ষে ছেয়ে আছে আমাদের এই পুরো শহর। ছুটির দিনে গ্রীষ্মের সেই ফুলকে ফ্রেমবন্দি করতেও ছুটে আসছেন অনেকে। নগরে ঘুরে আহাত আহমেদের ক্যামেরায় ফুলের সৌন্দর্য তুলে ধরেছেন তানজিলা খান মিম। ফুল পছন্দ না এরকম কোনো মানুষ কিন্তু পাওয়া যায় না। ফুল সবারই পছন্দ। একজনের মন খারাপ, আপনি ফুল দেন, তার মন ভালো হবেই। ফুলের কিছু বলার আমার ভাষা নেই। আমি ফুলকে অতিরঞ্জিত করতে পারবো না। ফুল সিম্পলি সে ফুল। ফুলের উপমা কেবলই ফুল। তবু না চাইতেও হাজার অবহেলায় যে নিভৃতে ভালোবেসে যায় তার তুলনা তো দেয়াই যায় সদ্য। শুনি নাকি তারে কবি করেছে ভর্ৎসনা। কৃষ্ণচূড়ার রক্তিম আভায় যেন ছেয়ে গেছে আকাশ। জারুলের বেগুনিতেও যেন তখন ঠিক সেই আভাস। কবি জীবনানন্দ বলেছিলেন, ভিজে হয়ে আসে মেঘে এ দুপুর চিল, একা নদীটির পাশে জারুল গাছের ডালে বসে বসে চেয়ে থাকে ওপারের দিকে। মধুমঞ্জুরিলতা, বাগান বিলাস, মাধবী, রাধাচূড়া, কনকচূড়া, কাঠগোলাপ, কদম, করবী কি নেই আমার শহরে? ইট কাঠের ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে আছে সকলে মিলে। ঢাকা বিশ্ববিদ্যালয়, সংসদ ভবন, চন্দ্রিমা উদ্যান, রমনা পার্ক, ক্রিসেন্ট লেক, বলধা গার্ডেন, হাতিরঝিল এলাকায় এই পুষ্পবৃক্ষরা দাঁড়িয়ে আছে অক্সিজেনের অভাবে মৃতপ্রায় এই নগরীর ফুসফুস হয়েই। প্রখর রোদ কি কালবৈশাখী ঝড়, তারা এই ঋতুর অতিথি। অতিথির সঙ্গে পথিকের মেলবন্ধন শুধুই মুহূর্তকে ফ্রেমবন্দি করে রাখবার নয়, যেন পুরোটা মুহূর্তই নিজের করে উপভোগ করবার। ক্লান্ত ব্যস্ত এই জীবনে একটু কি সময় হয় বৃক্ষতলে বসবার? অথবা যদি জিজ্ঞেস করি, পাল্লা দিয়ে ছুটে চলার এই নগরীতে একটু কি সময় হয় আপনার রাস্তার দুধারে ফুটে ওঠা এই ফুলেদের দিকে যত্ন নিয়ে তাকাবার? হয়তো হয়, আপনার আমার সকলের সময় হয়, তবে বেশিরভাগ সময় হয় যখন ঘন্টার পর ঘন্টা এই শহরে আমরা আটকে থাকি ট্রাফিক জ্যামে। কিন্তু আপনার অথবা আমার কারো সময়েরই তোয়াক্কা করে না এই ফুলেরা। তারা ফোটে তার প্রাকৃতিক নিয়মে। তরুণীর গানের পাশে, খোপার ভাঁজে অথবা প্রেমিকের হাতে শোভা হয়েই থাকুক জাগতিক ফুলেরা। তানজিলা খান মিম, এখন, ঢাকা। বরিশালের বিভিন্ন নদীতে নির্বিচারে ধরা হচ্ছে জাটকা। নগরীর অলিগলি আর গ্রামগঞ্জে দেদারসে বিক্রি হচ্ছে চাপিলা নামে। জাটকা শিকার বন্ধ আর কারেন্ট জালের উৎস ধ্বংসের চেষ্টা করছে মৎস্য বিভাগ ও আইন শৃঙ্খলা বাহিনী। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাবেন ফিরদাউস সোহাগ। দেশে ইলিশের উৎপাদন বাড়াতে 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত 8 মাস জাটকা ধরা, পরিবহন, সংরক্ষণ, ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও জনসচেতনতা বৃদ্ধিতে গেল 7 থেকে 14 এপ্রিল পালন করা হয়েছে জাটকা সংরক্ষণ সপ্তাহ। কিন্তু সরকারের এসব উদ্যোগ কতটা কাজে আসছে? বাস্তবতা হচ্ছে বরিশালের প্রায় বাজারেই মিলছে 3 থেকে 4.5 ইঞ্চি সাইজের জাটকা। নদী থেকে এসব জাটকা মূলত আনা হয় নগরীর তালতলি, শায়েস্তাবাদ, সাহেবেরহাট, লাহারহাট, চরকাউয়া ও পোর্ট রোড বাজারে। সেখান থেকে যা ছড়িয়ে পড়ছে নগরীর বিভিন্ন বাজারে, এমনকি পাঠানো হচ্ছে অন্যান্য জেলাতেও। বিক্রেতারা যা চাপিলা নামে বিক্রি করছেন, অনেক বিক্রেতা আবার বিভিন্ন ছোট মাছের সাথে মিশিয়ে চালিয়ে দিচ্ছেন এসব জাটকা। ওটা গুড়ি করে খাইতে চাপলি বেচাম সালাম 1 কেজি
জাটকা আনি নাই তো এই বড় জাটকা পাইছি এই কটা আমি নতুন পাইকার তো তাই এই জন্য মনে করেন আরতদার মাল দিয়েছে আমি নিয়ে আসছি। তো সরকার যদি এটা নিয়ন্ত্রণই করতো তাহলে ইলিশ মাছ এগুলো বাজারে আসবে কেমনে? বাজারে তো একদিনও ধরিয়ে নিয়ে যায় নাই যে তুই এই বেটা মাছ আনছিস কেন লইয়ে যা। যারা ধরে এরা যদি না ধরে তা এরা ক্রয় করতে পারবে আর আমরাও কিনতে পারবো না। এইটার প্রতি সবার আগে প্রাধান্য দিতে হবে। যারা বেচে এদের তো দোষ না, যারা ধরে দোষ তো আগো। এত সরকার এত আইন নিয়ম কানুন করে কেউই তো মানে না। জাতীয় অর্থনীতি এবং বৈষয়িক কূটনীতিতে ইলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, কারেন্ট জাল, মশারি জাল সহ অবৈধ জালের উৎপাদন বন্ধে চেষ্টা চলছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে তারা। বাস্তবতা ডিমান্ড আছে মানে কোনো না কোনোভাবে তারা সাপ্লাই চ্যানেল তৈরি হয়ে যায়। আমাদের কার্যক্রম চলমান আছে। কারেন্ট জাল ফ্যাক্টরি বা এরকম অবৈধ জাল ফ্যাক্টরিগুলা শেষ পর্যন্ত নির্মূল না হওয়া পর্যন্ত থেমে থাকবে না। আমার নিজস্ব কর্মপরিকর্মা থাকে যে আমরা কোথায় কোথায় জাটকা নিধন হতে পারে এইসব জায়গায় আমরা টহল বৃদ্ধি করি। আবার মোবাইল কোর্টের মাধ্যমে মৎস্য অধিদপ্তরের সাথে একযুগে আমরা তখন ওই জায়গায় তাদের ভিতরে অভিযান পরিচালনা করি। দুটো একসাথে চলে, টহল কাজও চলে, আমার সরাসরি একটা ফৌজদারি কার্যক্রম চলে। সম্প্রতি বরিশালে অনুষ্ঠিত হয় জাটকা সংরক্ষণ সপ্তাহ। এ সময় জাটকা নিধন বন্ধে বরিশাল অঞ্চলের কয়েক হাজার জেলে সহায়তার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। ফেরদাউস সোহাগ, এখন বরিশাল। মেহেরপুরে বাড়তে শুরু করেছে পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচের দাম। সপ্তাহ ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এছাড়া সরবরাহ কম থাকায় চড়া সবজির দামও। এ নিয়ে আরো জানাতে মেহেরপুরের বড় বাজার থেকে যুক্ত হয়েছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, বাজারে পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচের দাম এখন কেমন জানাবেন, এবং এই দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মুক্তি, আপনাকে আমি জানিয়ে রাখি, মেহেরপুরে কিন্তু সপ্তাহের ব্যবধানেই পেঁয়াজের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। গত এক সপ্তাহ আগেও মেহেরপুরের বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি 35 টাকা করে সর্বোচ্চ, সেটি আজকের বাজারে কিন্তু 60 টাকা ছাড়িয়ে গেছে। এবং এছাড়াও আমি যদি আপনাকে বলি, রসুন কিন্তু গত সপ্তাহে বিক্রি হয়েছে 80 থেকে 90 টাকা, যেটি আজকে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা, বা একটু যেগুলো ভালো মান ভেদে সেগুলো 130 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়াও আদার দাম ঊর্ধ্বমুখী, আদা প্রতি কেজি বিক্রি হচ্ছে 150 টাকা করে। কাঁচামরিচ গত সপ্তাহে ছিল 40 টাকা, যেটি আজকে বিক্রি হচ্ছে 50 টাকা করে। এছাড়াও আমি যদি আপনাকে জানিয়ে রাখি, বাজারে কিন্তু সরবরাহের ঘাটতি থাকায় সব ধরনের সবজির দামই কিন্তু চড়া। আমি অন্যান্য সবজির মধ্যে আজকের বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা করে। নাজনের ডাটা বিক্রি হচ্ছে প্রতি কেজি 120 থেকে 140 টাকা কেজি দরে। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা করে। ঢেঁড়স বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা। প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা বা 65 টাকা। এছাড়াও আমি যদি প্রতি কেজি কলার দাম বলি, কলা 35 থেকে 40 টাকা। এছাড়াও লাল শাক বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা। কাটুয়া শাক বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। এর বাইরেও কিন্তু মেহেরপুর বাজারে গত কয়েকদিন থেকে কিন্তু কাঁঠাল দেখতে পাচ্ছি, যে কাঁচা কাঁঠাল, সেটির দামও কিন্তু চড়া। প্রতি ফালেই কাঁঠাল বিক্রি হচ্ছে 40 টাকা করে। এছাড়াও কিন্তু সব ধরনের সবজির দামই কিন্তু চড়া। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যেহেতু গ্রীষ্মকালীন সবজি বাজারে উঠতে শুরু করেছে, তাই সরবরাহের কিছুটা ঘাটতি রয়েছে, যার ফলে দাম কিন্তু একটু চড়া। আর পেঁয়াজ কিন্তু পুরা মৌসুম জুড়ে এবার অত্যন্ত কম দাম ছিল, এতে চাষিরা কিন্তু এক ধরনের বিপাকে ছিল। এই সপ্তাহের ব্যবধানে দাম বেড়ে যাওয়ায় চাষিদের মুখে হাসি ফুটে উঠলেও ভোক্তাদের মুখ কিন্তু মলিন হয়ে যাচ্ছে, কারণ পেঁয়াজের বাজারটা আবার কোথায় যে ঠেকে এটা নিয়ে তারা বেশ চিন্তিত। তাই বাজার নিয়ন্ত্রণে রাখতে সবসময় বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন ভোক্তারা। মুক্তি, এই ছিল আমার কাছে মেহেরপুরের সবজির সর্বশেষ পরিস্থিতি। মুক্তি। মেহেরপুরের বড় বাজার থেকে যুক্ত ছিলেন মুজাহিদ আল মুন্না। এদিকে নির্মাণের 1 বছরের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বরগুনার গোলবুনিয়া পার্ক।
অপরিকল্পিত ও অনিয়মের কারণে এমন অবস্থা বলে অভিযোগ করছেন স্থানীয়রা। তবে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই পার্ক প্রাকৃতিক দুর্যোগের শিকার বলে দাবি করছে কর্তৃপক্ষ। এই অবস্থায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা প্রশাসন। জিয়াদ মাহমুদের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। দেখে মনে হতে পারে বিধ্বস্ত কোনো নগরীর ধ্বংসস্তূপে খেলা করছে শিশুরা। তবে এ চিত্র মাত্র ১ বছর আগে নির্মিত বরগুনার গোলবুনিয়া পার্কের। পায়রার নৈসর্গিক সৌন্দর্য দেখতে প্রতিদিনই এখানে ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। তবে পার্কের এই দশার কারণে ভুগতে হয় তাদের। সুব্যবস্থা না থাকায় অনেকেরই বসতে হয় মাটিতে। আমরা এখানে একটু ঘুরতে এসেছিলাম, তার পাশে একটা পার্ক ছিল, সেখানে একটু ঘুরবো যে একটু বসবো, তা কিছু করার নেই। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এখানে আসলে সমস্যার সম্মুখীন হতে হয়। কোথাও বসার জায়গা নাই, ছিল কিছুদিন, তাও নষ্ট হয়ে গেছে। এখন ওই হাঁটাহাঁটির উপরেই থাকতে হয়। পরিবার নিয়ে আসার মতন একটি স্থান, কিন্তু এখানের পরিবেশ বা ভাঙাচোরার জন্য বাচ্চাদের খেলার জায়গা নাই, ফ্যামিলি নিয়ে বসার মতন জায়গা নাই। ২০২২-২৩ অর্থ বছরে ৩০ লাখ টাকা ব্যয়ে এই পার্কটি নির্মাণ করে জেলা পরিষদ। কিন্তু কোনো নিয়মের তোয়াক্কা না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান মানহীন কাজ করেছে বলে অভিযোগ স্থানীয়দের। যেই পরিমাণ বাজেট সেই পরিমাণ কাজ, মানসম্মত কাজ হয় না। সবকিছু জেনে শুনে তারপর একটা অবকাঠামো করা উচিত, না হলে শুধু টাকা নষ্ট। এই কাজ শেষ করতে না করতে যদি সেগুলো ধুয়ে মুছে যায় কিংবা কোনো চিহ্নই না থাকে, তাহলে তো অবশ্যই এখানে বুঝতে হবে যে এখানে যারা ইমপ্লিমেন্ট করেছে, যারা মনিটরিংয়ে ছিলেন, তারা সঠিকভাবে এটা করেননি। তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবিরের নির্দেশনায় কাজটির তদারকি করেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী। তার দাবি, অনিয়ম নয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে গোলবুনিয়া পার্ক। ব্লকগুলো কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে সরে যাচ্ছে। দ্যাট মিনস ওই জায়গা থেকে স্কাউরিং হয়ে মাটি এবং বালি সরে যাচ্ছে। তাই ওই জায়গায় স্ট্রাকচার টিকে রাখা অনেক কঠিন। এটা অপচয় না? এটা এখন চেয়ারম্যান স্যারকে আমাদের বলা হয়েছে, কিন্তু তারা পলিটিক্যাল পারসন, তাদের ডিসিশনের মধ্যে আমাদের কাজ করা হয়। এমন অবস্থায় তদন্ত করে ব্যবস্থা নেয়ার পাশাপাশি জেলার পর্যটন ঘিরে নানা উদ্যোগের কথা জানান জেলা প্রশাসক। এখানে কী ধরনের অনিয়ম ঘটেছে দেখি সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করব। আর এটা কিভাবে আরও টেকসইভাবে, মানে জনগণ যাতে সহজে সেখানে যেতে পারে এবং সেখানে যে পর্যটনের যে বিষয়গুলো, জনগণ যেগুলো উপভোগ করার জন্য সাধারণ মানুষ যায়, সে যে উপভোগ করতে পারে, সেই জন্য সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে আমি পত্র দিয়ে অবহিত করব এবং চেষ্টা করবো এখানে ভালো কিছু করার। ঠিকাদারি প্রতিষ্ঠানে যদি কোনো গাফিলতি থাকে, তাদের বিরুদ্ধে আইনানুগভাবে বা বিধিমতাবেক যে ধরনের ব্যবস্থা নেওয়ার কথা সেই ধরনের ব্যবস্থা অবশ্যই আমরা নিই। জীবনানন্দের রূপসী বাংলা খ্যাত সমুদ্র সৈকত সৌন্দর্যের জেলা বরগুনায় 20টির বেশি দৃষ্টিনন্দন পর্যটন স্পট রয়েছে। এসব পর্যটন স্পটে যাতায়াত ব্যবস্থা সহজতর করার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন হলে ঘুরে দাঁড়াবে জেলার পর্যটন অর্থনীতি। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। দেশের পর্যটন খাতকে বিশ্ব দরবারে তুলে ধরতে রাজধানীর হাতিরঝিলে চলছে ম্যারাথন প্রতিযোগিতা। সেখান থেকে সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাঝার ইমন। ইমন, এই ম্যারাথনে কতজন প্রতিযোগী অংশ নিচ্ছেন এবং ম্যারাথন প্রতিযোগিতাটি শেষ হবে কখন, বিস্তারিত জানাবেন। এই ম্যারাথনে মূলত যে বিউটিফুল বাংলাদেশ ম্যারাথন যেটি আয়োজিত হচ্ছে, যে এখানে আমরা দেখেছি সকাল 6টা থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি 750 মানুষ কিন্তু অংশগ্রহণ করেছে। নারী, পুরুষ এবং পরিবারের ছোট শিশু পর্যন্ত এই ম্যারাথনে অংশগ্রহণ করেছে এবং সকলের মধ্যে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। আমি যদি একটু চিত্র দেখাতে চাই, পুরো যে হাতিরঝিলটি রয়েছে, মূলত এখান দিয়ে কিন্তু এক একজন রানার আসছেন এবং তারা তাদের যে প্রতিযোগীর যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু তারা করছেন। আমি যদি একটু বলে রাখতে চাই, বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম সেক্টরে যে সমস্ত কাজ করেন তাদের যে সংগঠন রয়েছে, এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ, সেটির উদ্যোগে কিন্তু মূলত এই আয়োজনটি করেছে এবং এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে 750 মতো অংশগ্রহণকারী রয়েছে, যারা কিন্তু ভোর 6টা থেকেই এই ম্যারাথন প্রতিযোগিতায় হারছেন এবং এখানে আমরা দেখেছি পুরো হাতিরঝিল অর্থাৎ 7.5 কিলোমিটার কিন্তু তারা দৌড়াচ্ছেন এবং এখানে 2টি পর্বে মূলত এই ম্যারাথনে অংশগ্রহণ করেছেন। প্রথম যে পর্বটি রয়েছিল এখানে আমরা দেখেছি তারা মূলত 2 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা এবং আরেকটি যে পর্ব তারা মূলত 7.5 কিলোমিটার যেই দৌড় প্রতিযোগিতা সেই
ম্যারাথনে অংশগ্রহণ করেছে এবং এখানে আমরা দেখেছি যে বিদেশি যে সমস্ত অ্যাম্বাসিডার রয়েছে, বিশেষ করে আমরা কয়েকটি দেশের রাষ্ট্রদূতকেও অংশগ্রহণ করতে দেখেছি এই ম্যারাথনে। এবং সার্বিক যে চিত্র আমরা সকালবেলা দেখেছি হাতিঝিলের, যেটি বলছিলাম যে দৌড় প্রতিযোগিতাকে ঘিরে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস রয়েছে, যেহেতু নগরবাসী যেটি বলছেন যে এই সমস্ত আয়োজন প্রতিনিয়ত হওয়ার তারা কথা বলছেন, এবং সার্বিক যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে 750 মানুষ অংশগ্রহণ করেছে এবং সকলের মধ্যেই আনন্দ উচ্ছ্বাস রয়েছে এবং সবসময় যাতে এরকম আয়োজন হয় তারা যেটি এরকমটি বলছেন। এবং এখন পর্যন্ত এখানে প্রতিযোগীরা যারা প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে, তাদের যে অংশগ্রহণের জন্য যে পুরস্কার সেটি কিন্তু বিতরণ করা বাকি রয়েছে। সার্বিক চিত্র আমরা যেটি দেখলাম ম্যারাথনে, সকলের মধ্যেই আনন্দ উচ্ছ্বাস উদ্দীপনা, এবং তারা যেটি বলছিলাম যে সবসময় যাতে এই আয়োজন চলমান থাকে। ধামরাইয়ে মাশরুম চাষ করে সারা ফেলেছেন ধামরাইয়ের কৃষি উদ্যোক্তা জহিরুল ইসলাম। অল্প পুঁজির সাথে কম পরিশ্রমে কাঙ্ক্ষিত ফলন পাওয়ায় এই ফসল চাষে ঝুঁকছেন বিভিন্ন গ্রামের চাষিরা, আর এতে বদলেছে আর্থসামাজিক অবস্থা। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তাদের সহায়তা দেওয়ার কথা বলছে কৃষি বিভাগ। হুমায়ুন কবির জানাচ্ছেন বাকিটা। ধামরাইয়ের মাশরুম চাষি জহিরুল ইসলাম ৮ বছর আগে প্রশিক্ষণ নিয়ে 200 টাকা পুঁজিতে 10 থেকে 12টি স্পন নিয়ে শুরু করেন মাশরুম চাষ। সময়ের সাথে এখন তার ফার্মে রয়েছে 20,000-এরও বেশি স্পন। এখন তিনি সফল উদ্যোক্তা। জহিরুল জানান, বর্তমানে 10% জায়গায় গড়ে তুলেছেন মাশরুমের ফার্ম। সেখানে 300টি বেড থেকে প্রতিদিন উৎপাদন হচ্ছে 20 থেকে 25 কেজি মাশরুম, যা প্রতি কেজি বিক্রি হয় 250 থেকে 400 টাকায়। সব খরচ শেষে মাসে তার আয় হয় 75 থেকে 80,000 টাকা। বর্তমানে প্রায় 7-8 লাখ টাকার আছে মাশরুম প্যাকেট আছে, উপকরণ আছে। আমার প্রতি মাসে শীতকালে, বিশেষ করে শীতকালে প্রায় 80-90 হাজার টাকা ইনকাম থাকে। জহিরুলের সফলতা দেখে এই ফসল চাষে ঝুঁকেছেন বিভিন্ন গ্রামের অন্তত 30 জন উদ্যোক্তা। এতে বদলাচ্ছে এলাকার আর্থসামাজিক অবস্থা, অন্যদিকে কাজের সুযোগ মিলছে অনেকের। এই জায়গাতে প্রশিক্ষণ নিয়ে এখন বাসায় আমি চাষ করতেছি। আমার মান্থলি 15 থেকে 20 হাজার টাকা ইনকাম আছে। আমি নিজেও এটা করে দেখতে পারি, যেহেতু খুব সহজ কাজ, ইজি কাজ, আর এখান থেকে লাভ স্বাবলম্বীও হওয়া যায়। এখান থেকে ট্রেনিং করে আমি মাশরুম চাষ আরম্ভ করছি, তাতে আমার 20-25 হাজার টাকা ইনকাম আছে। কৃষি বিভাগ জানায়, বাজারে মাশরুমের বেশ চাহিদা রয়েছে। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উদ্যোক্তাদের পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। মাশরুম চাষ সম্প্রসারণ এবং পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণের প্রকল্প রয়েছে। এই মাশরুম উদ্যোক্তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে থাকে এবং অর্থনৈতিকভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে থাকে। আধুনিক উচ্চমূল্যের যে ফসলগুলো রয়েছে, সেই ফসলের দিকে তরুণদেরকে আমরা উৎসাহ দিচ্ছি। সরকারি সহযোগিতা পেলে এই খাতের মাধ্যমে বেকার সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। হুমায়ুন কবির, এখন, ধামরাই। আধুনিক এই সভ্যতায় বিদ্যুতের প্রসারে অনেকটাই ম্লান হয়েছে হাত পাখার ব্যবহার, যার প্রভাবে দিন দিন কমছে হাত পাখা ব্যবসার পরিসর। তারপরও বাপ দাদার আমলের পেশা হাত পাখা তৈরির মাধ্যমেই সংসার চলছে ফরিদপুরের হাত পাখা কারিগরদের। মফিজুর রহমান শিপনের প্রতিবেদন। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতর ইউনিয়নের 2 শতাধিক পরিবারের জীবিকার প্রধান উৎস হাত পাখা। বৈশাখ থেকে শুরু করে পরবর্তী 3 মাস জুড়ে হাত পাখা তৈরির কর্মযজ্ঞ চলে গ্রামগুলোতে। প্রতি বছরের মতো গরমের ভোগান্তি কাটাতে পাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নারীরা। কারুকাজ ও নির্মাণ শৈলী ভেদে 100 পাখা বিক্রি হয় 2500 থেকে 3500 টাকায়। কারিগররা জানান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই কুটির শিল্পের প্রসার যেমন বাড়বে, তেমনি তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ। এই পাখার চাহিদা এখন খুব কম, বুঝছেন, এখন কম, বিভিন্ন জায়গায় 8 গেলে বিক্রি হয় না। আমরা হলো একান্ত হলো গরিব মানুষ, ওই টুকটাক করে 15 টাকা 16 টাকা 20 টাকায় বিক্রি করি। রাত দিন পেশায় 150-200 পাখা বানতে পারলে আমাদের কাজ হয়। সপ্তাহ শেষে 1000-1100 পাখা হয়। একবার আমরা বড় ধরনের ঋণ পেতাম, তাহলে তার আমাদের এই ছুটকো পাহা বেচা লাগতো না, মানে একবারে 2-1000 করে একবারে এক জায়গা করে বেচতে পারতাম। সরকার যদি আমাদের কিছু সহযোগিতা করে, তাহলে আমরা আরো ভালো করে ব্যবসাটা টিকে রাখতে পারি, কিংবা সামনে আরো এগিয়ে যাবো, এরকম একটা চিন্তা ভাবনা করতে পারি।
বিদ্যুতের প্রসারে আগের চেয়ে অনেকটাই চাহিদা কমেছে হাত পাখার। এই কুটির শিল্পকে বাঁচাতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন ইউপি চেয়ারম্যান। আর উপজেলা নির্বাহী অফিসার জানালেন প্রশিক্ষণ দিয়ে স্বল্প সুদে ব্যবস্থা করা হবে ঋণের। এটা আসলে আমাদের বাংলাদেশের এবং গ্রামের মানুষের একটা ঐতিহ্য, একটা কালচার যেটা হারিয়ে গিয়েছিল এবং এরা এই কালচারটাকে, এই ঐতিহ্যটাকে ধরে রেখেছে এবং এটার বিস্তরটা দিন দিন আরো বেড়ে যাচ্ছে। আমরা এবছর ক্ষুদ্র কুটির শিল্পের আওতায় আমরা এবার প্রজেক্ট নিয়েছি। এই তথ্যটা আমরা জেনেছি, আমরা চেষ্টা করব ওনাদেরকে আমরা ফরিদপুর থেকে বা অন্যান্য জায়গা থেকে প্রশিক্ষক এনে এটাকে আরো কিভাবে সুন্দর করে করা যায় এবং এটা যাতায়াত জিনিসটাকে ছড়িয়ে দেওয়া যায়, এই জিনিসটা আমাদের মাথায় আছে। ফরিদপুরে প্রতি মৌসুমে প্রায় 50 লাখ টাকার হাত পাখা বেচা কেনা হয়। এখন ফরিদপুর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। জম্মু কাশ্মীর ইস্যুতে ধীরে ধীরে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে ভারত, আর এতে ভয় পাচ্ছে না পাকিস্তানও। নয়াদিল্লি একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করায় ক্ষোভে ফুঁসছে ইসলামাবাদ, আর এরই মধ্য দিয়ে ভারত পানিযুদ্ধ শুরু করেছে বলে মনে করছে পাক সরকার ও সাধারণ মানুষ, যা ভারতে পূর্ব পরিকল্পিত বলে অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন পাকিস্তানের সাধারণ জনগণ। এছাড়া পাকিস্তান সিমলা শান্তি চুক্তি বাতিল করায় যুদ্ধেরও শঙ্কা প্রকট হচ্ছে বলে মনে করছেন অনেকে। তৌহিদুর রহমান জানাবেন বাকিটা। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা ক্রমেই বাড়ছে। মঙ্গলবার জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য দায়ী করে একের পর এক পাকিস্তান বিরোধী সিদ্ধান্ত কার্যকর করছে ভারত। পাল্টা পদক্ষেপের মধ্য দিয়ে নয়াদিল্লিকে কড়া জবাবও দিচ্ছে ইসলামাবাদ। সবচেয়ে বেশি উত্তাপ ছড়াচ্ছে পাকিস্তানের সঙ্গে ভারতের সিন্ধু নদের পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তটি, যার মধ্য দিয়ে ভারত পাকিস্তানের বিরুদ্ধে পানি যুদ্ধ শুরু করেছে বলে অভিযোগ পাকিস্তানের জ্বালানি মন্ত্রীর। বেপরোয়াভাবে এ পদক্ষেপ নিয়ে ভারত যুদ্ধের উস্কানি দিচ্ছে বলে মনে করছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের কার্যালয় থেকে শুরু করে পাকিস্তানের সাধারণ জনতাও। এর প্রতিবাদে রাজধানী ইসলামাবাদ ছাড়াও বৃহত্তম শহর করাচির রাস্তায় নেমে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এমনকি এটি ভারতের পূর্ব পরিকল্পিত বলেও অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। हम ये समझते हैं कि ये बराह रास्त पाकिस्तान पे हमला है, पाकिस्तान की सालमियत पे हमला है, ये आबी दहशतगर्दी है। इसके अंदर आलमी इदारों को आगे बढ़कर हिंदुस्तान को उनके अज़ाइम से रोकना चाहिए। सबसे बड़ा मामला कि सिंध तास माहदे को ख़त्म करने की बात किया, तो ये सारी चीज़ें वाज़ह तौर पर नज़र आ रही हैं। ये स्क्रिप्टेड है, प्री प्लान्ड है। इस ऑपरेशन को खुद ही हिंदुस्तान ने डिज़ाइन किया और उसके बाद फिर उसकी आड़ के अंदर वो सिंध तास माहदे को ख़त्म करना चाहता है। এখন বিশ্ববাসীর মনে প্রশ্ন, ভারতের এতগুলো পাকিস্তান বিরোধী সিদ্ধান্তের মধ্যে শুধু সিন্ধু নদের পানি চুক্তি বাতিলের বিষয়টিই কেন ছড়াচ্ছে উত্তাপ? এর উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় 1960 সালে হওয়া চুক্তিটি সিন্ধু নদী অববাহিকার 6টি নদী দুদেশের মধ্যে ভাগ করে দেয়। এরপর বারংবার যুদ্ধ ও কূটনৈতিক বিপর্যয়ের মধ্যেও 60 বছরের বেশি সময় ধরে টিকেছিল এই চুক্তিটি। আর পাকিস্তানের অন্তত 80% সেচ এবং কৃষি সিন্ধু নদীর ব্যবস্থার উপর নির্ভরশীল, যা এখন হুমকির মধ্যে পড়বে বলে স্বীকার করেছে খোদ ভারতও। তবে ইসলামাবাদের জন্য এটি কঠোর সংকেত হিসেবে আখ্যা দিচ্ছে নয়াদিল্লি। It is also a signal to Pakistan. You see, it's a primarily an agricultural country, and it is dependent only on one river system, which is the Indus, and its tributaries. সিন্ধু পানি চুক্তি বাতিলের সিদ্ধান্তের পাল্টা জবাব হিসেবে ভারত বিরোধী বেশ কয়েকটি কঠোর পদক্ষেপ নিয়েছে পাকিস্তানও, যার মধ্যে দুদেশের মধ্যে যুদ্ধ সংখ্যাকে প্রকট করে তুলেছে ভারতের সঙ্গে থাকা ঐতিহাসিক সিমলা চুক্তি বাতিলের ঘোষণাটি। কারণ 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ দিকে দুদেশের সেনাদের মধ্যে লড়াই হয়, যা বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে শেষ হয়েছিল। এরপর 1972 সালে সিমলা শান্তি চুক্তি করে ভারত পাকিস্তান, যার মাধ্যমে দ্বিপাক্ষিক সব বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ হয় দুদেশ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানালেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। দুই দেশের উত্তেজনা যেন নতুন করে যুদ্ধের রূপ না নেয় তাও নিশ্চিত করার আহ্বান জাতিসংঘ প্রধানের। শুক্রবার এই বিষয়ে বিবৃতি দেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ। নিন্দা জানান পেহেলগামে মঙ্গলবারের হামলায় 26 জনকে হত্যার ঘটনায়। বলেন, অর্থবহ পারস্পরিক সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া উচিত ভারত ও পাকিস্তানের। এ বিষয়ে ভারত বা পাকিস্তানের সাথে সরাসরি জাতিসংঘের যোগাযোগ হয়নি বলে উল্লেখ করেন দুজারিচ।
তবে গভীর উদ্বেগের সঙ্গে সংস্থাটি দক্ষিণ এশিয়ার 2 পরাশক্তি দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি যেন আরও অবনতির দিকে না যায় সে বিষয়েও প্রতিবেশী দেশ দুটির নজর দেওয়া উচিত। সংযুক্ত আরব আমিরাতের খুচরা ও পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা ছাড়াও ফলমূল ও শাকসবজি আমদানি রপ্তানি বাণিজ্যে বড় অবদান রাখছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে ফ্লাইট স্বল্পতা ও পণ্য পরিবহনের খরচ বাড়ায় আয় কমেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এই অবস্থায় ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে অন্তত 2টো কার্গো ফ্লাইট চালুর দাবি করছেন তারা। সংযুক্ত আরব আমিরাত থেকে কামরুল হাসান জনির প্রতিবেদনে বাকিটা। সংযুক্ত আরব আমিরাতের ফল ও সবজি বাজারে দিন দিন হিস্সা বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের। দুবাইয়ের আল আউইর মার্কেটেই পাইকারি ও খুচরা মিলিয়ে প্রায় 1000 খানেক দোকান গড়ে তুলেছেন তারা। খুচরা ও পাইকারি ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য প্রসারে ভূমিকা রাখছেন অনেক প্রবাসী। অধিকাংশ স্টলই আমাদের বাংলাদেশের ব্যবসা করতেছে এখানে। আমাদের বাংলাদেশে এখন খুব ব্যবসা বাণিজ্য খুব ভালো, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখানে। কচু, কচুরলতি, পটল, কাঁকরোল, করলা, বরবটি সহ নানা পদের শাকসবজি সংযুক্ত আরব আমিরাতের বাজারে নিয়ে আসছেন বাংলাদেশ থেকে। এমনকি আম, কাঁঠাল, লিচু, বেল, আনারসের মতো মৌসুমী ফলমূলও বাংলাদেশ থেকে আমদানি করছেন অনেকে, যাদের বার্ষিক টার্নওভার প্রায় 25 থেকে 30 লাখ ডলার। মৌসুমে মনে করেন সব সামান কিছু চাহিদা আছে। কাঁকরোল, আপনার পটল, লতি, পানি কচু, এখানে প্রচুর চাহিদা। পরিসংখ্যান তথ্য বলছে চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ থেকে 62 লাখ ডলারের বেশি মূল্যের শাকসবজি আমদানি হয়েছে আরব আমিরাতে, ফলমূল $70,000। বিগত অর্থ বছরের জুলাই থেকে ফেব্রুয়ারির তুলনায় শাকসবজি আমদানি অর্ধেকে নেমে এসেছে। তবে বাংলাদেশ থেকে ফলমূল আমদানি কিছুটা বেড়েছে। আগামী মে মাস থেকে মৌসুমি ফল ও সবজি আমদানি বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা বলছেন, কেবল দুবাইতেই তাজা সবজি ও ফলমূলের দিনে চাহিদা আছে 10 টনের। চাহিদার তুলনায় সপ্তাহে তারা পাচ্ছেন 3 থেকে 4 টন। বাজারের চাহিদা মেটাতে কলকাতা থেকেও ফল ও সবজি আমদানি করছেন কেউ। এর জন্য বাংলাদেশ থেকে পর্যাপ্ত কার্গো ফ্লাইট সুবিধা না পাওয়াকে দায়ী করছেন তারা। অনেক বছর থেকে ইম্পোর্ট করে থাকি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, সিজনেবল ফ্রুটস আর ভেজিটেবল। কিন্তু বিগত 2 বছর থেকে আমাদের একটু প্রবলেম হচ্ছে, আমাদের ইম্পোর্ট আমাদের যতগুলো দরকার ততগুলো আমরা ইম্পোর্ট করতে পারছি না। কারণ আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের এয়ারলাইন্স অনলি ফর বাংলাদেশ বিমানে আমরা স্পেস পাচ্ছি সপ্তাহে 2 দিন 3 দিন 3 টন 4 টন স্পেস দিয়ে কিছু হচ্ছে না। দেশ থেকে আমদানি করা এসব পণ্যের ক্রেতাও বেশিরভাগ বাংলাদেশি। প্রতিযোগিতার বাজারে টিকে থাকা, দেশীয় পণ্যের আরও চাহিদা বাড়াতে এবং বিদেশি ক্রেতা ধরতে পণ্য পরিবহনের খরচ কমানোর প্রয়োজন বলেও মনে করছেন এই খাতের ব্যবসায়ীরা। আমাদের প্রোডাক্টগুলো আমরা এখন বাইরে নিয়ে আসি, আমাদের অনেক কস্ট বেশি পড়ে, সেজন্য আমরা অন্যান্য দেশের সাথে আমরা কম্পিটিশন করে দাঁড়াতে পারতেছি না। সেজন্য আমরা আশা করবো সরকার যদি আমাদের এদিকে একটু নজর দেয়, এই শাকসবজি, ফলমূল, যে কোনো বিষয়, যে কোনো ফুড আইটেম আমরা বাল্ক কোয়ান্টিটি বা কার্গো করি বা আমাদের প্রাইসটা যদি একটু কমিউনিটি করে, যে কম করে দেয়, আমরা অনেক বেশি করে মাল নিয়ে আসতে পারবো, বৈদেশিক মুদ্রা এখান থেকে আমরা পাঠাতে পারবো দেশে। তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় ফল ও সবজির মতো পণ্যের আউটপুট প্যাকেজিং এর মান অনুন্নত। এটি বিশ্বমানের করার উপর জোর দেওয়ার তাগিদ দিচ্ছেন তারা। পাশাপাশি বাংলাদেশের রপ্তানি আয় বাড়াতে ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে অন্তত 2 বার সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনার দাবি ব্যবসায়ীদের। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। কানাডার ইতিহাসে সবচেয়ে আলোচিত নির্বাচন হতে যাচ্ছে এবারের ফেডারেল নির্বাচন। ভোট ঘিরে ব্যাপক আগ্রহ জনগণের মাঝেও। 28 এপ্রিল ভোট হলেও ইতিমধ্যে রেকর্ড 73 লাখের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। প্রচারণায় কনজারভেটিভদের থেকে স্পষ্ট এগিয়ে লিবারেল পার্টি। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। লিবারেল পার্টির নেতা বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি চষে বেড়াচ্ছেন বিভিন্ন নির্বাচনী এলাকা, ভোটারদের সঙ্গে কথা বলছেন। তার অন্তর্বর্তী মন্ত্রিসভার সদস্যরাও বিভিন্ন প্রচারণায় অংশ নিচ্ছেন। অন্যদিকে কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভো অংশ নিচ্ছেন প্রচারণায়। বিভিন্ন জরিপ বলছে 40 থেকে 50% ঘরে রয়েছে লিবারেল পার্টির সমর্থন।
পাশাপাশি 30 থেকে 40-এর ঘরে কনজারভেটিভদের সমর্থন। অন্যদিকে নিউ ডেমোক্রেটিক পার্টির সমর্থন রয়েছে 10% ঘরে। তাই বলা হচ্ছে লিবারেল পার্টি যদি সরকার গঠন করে আবারও, তবে তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকারে আসবে। ইতোমধ্যে রেকর্ড সংখ্যক আগাম ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সোমবারের নির্বাচনে বাকি ভোটাররা ভোট দেবেন এবং তার পরদিনই ফলাফল জানতে পারা যাবে। নির্বাচনে একটা বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের সমাধান। যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে বৈঠকে বসতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। মনে করা হচ্ছে মে মাসেই এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে যুক্তরাষ্ট্র এবং কানাডার যে বাণিজ্য যুদ্ধ রয়েছে এবং পাল্টাপাল্টি শুল্ক রয়েছে সেই বিষয়টির একটি সুরাহা চান স্থানীয় জনগণ। সেক্ষেত্রে তারা এমন প্রধানমন্ত্রী বেছে নিতে চান যিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতায় জিতে আসতে পারবেন। কেননা বর্তমানে কানাডার অর্থনীতি বেশ নাজুক অবস্থানে রয়েছে, শেয়ার বাজারেও রয়েছে একটি টালমাটাল অবস্থা। পাশাপাশি আবাসন সংকট এবং কর্মসংস্থান এই দিকটি বেশ গুরুত্বপূর্ণ। নির্বাচনে তরুণ ভোটাররা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে, কেননা তাদের হাতেই রয়েছে ভবিষ্যৎ এবং তারা চান অর্থনীতি এবং কর্মসংস্থানের সুযোগ যিনি বেশ ভালোভাবে করে দিতে পারবেন তাকেই তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। এবার খেলার খবর। এল ক্লাসিকো মানেই রিয়াল বার্সার শ্রেষ্ঠত্বের লড়াই। ফুটবল বোদ্ধা থেকে শুরু করে সমর্থকদের মনের খোরাক জায়গায় এই লড়াই। দুটো ভিন্ন সংস্কৃতি, সাথে দুটো ভিন্ন প্রদেশের মর্যাদার লড়াই এই এল ক্লাসিকো। পেছনে আছে বেশ কিছু ইতিহাস। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইসান। ফুটবলে রিয়াল বার্সা দ্বৈরথ মানেই বিশেষ কিছু। স্পেনের দুই ঐতিহাসিক ক্লাবের লড়াই মানেই ফুটবল ভক্তদের দুই ভাগে ভাগ হওয়া এক ধ্রুপদী লড়াইয়ের উপাখ্যান। সাম্প্রতিক সময়ে মেসি রোনালদোবিহীন লড়াই হলো হালের লামিন ইয়ামাল, ভিনিসিয়াস জুনিয়র কিংবা এমবাপ্পের মতো তারকারা থাকায় দুই দলের লড়াইয়ের উত্তাপ কমেনি একটু। 2022-23 মৌসুমে দুই দল সব প্রতিযোগিতা মিলিয়ে 5 বার মুখোমুখি হয়, যার মাঝে বার্সেলোনার লিগ শিরোপা জিতে ও সুপার কোপাতেও রিয়ালকে হারায়। সেই মৌসুমে কোপা ডেল রের 2 লেগে সেমিফাইনালে বার্সাকে হারিয়ে প্রতিশোধ নেয় মাদ্রিদ। গেল বছর চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা শিরোপার ডাবল জেতা মাদ্রিদ বার্সেলোনাকে 3 বারের দেখায় 3 বার হারিয়ে নিজেদের আধিপত্য ধরে রাখে। এবারের মৌসুমে গেল অক্টোবরে রিয়ালকে 4-0 গোলে হারিয়ে দারুণ শুরু পায় কাতালনরা। এছাড়া জানুয়ারি 13 তারিখ স্প্যানিশ সুপার কোপায় বার্সার কাছে 5-2 গোলে বিধ্বস্ত হয় রিয়াল। সব মিলিয়ে মুখোমুখি লড়াইয়ে 259 প্রতিযোগিতামূলক ম্যাচে রিয়ালের জয় 105টিতে, বার্সার জয় 102 ম্যাচে। ড্র হয়েছে 52টি ম্যাচ। এর মাঝে লা লিগায় 189 বার, কোপা ডেল রেতে 37 বার, কোপা ডি লা লিগা 6 বার, সুপার কোপা 18 বার, চ্যাম্পিয়ন্স লিগ 8 বার ও কোপা ডি করোনাসিয়ানে এক ম্যাচে মুখোমুখি হয় দুই দল। এল ক্লাসিকোতে 26 গোল করে সবার উপরে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তারপরেই 18 গোল করা আর্জেন্টিনা ও স্প্যানিশ লিজেন্ড আলফ্রেডো ডি স্টেফানো ও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। 16 গোল করে এর পরে আছেন ফ্রান্সের করিম বেনজেমা। 15 গোল করে তালিকার 5-এ আরেক স্প্যানিশ গ্রেট রাউল গঞ্জালেস। ক্লাসিকোতে সর্বোচ্চ 48 ম্যাচ খেলেছেন সার্জিও বুস্কেটস, 45 ম্যাচ খেলেছেন লিওনেল মেসি ও সার্জিও রামোস। তৃতীয় সর্বোচ্চ 43টি ম্যাচ খেলেছেন বেনজেমা। এছাড়া 42টি করে ম্যাচ খেলেছেন গেন্টো, সানচেজ ও জাভি। এল ক্লাসিকোর ইতিহাসে সবচেয়ে বড় জয় রিয়ালের 11-1 ব্যবধানে। 1943 সালে কোপা ডেল রের ম্যাচে এই জয় পায় রিয়াল। এছাড়া 1935 সালে লা লিগায় 8-2 ব্যবধানে বার্সাকে হারায় তারা। 1950 সালে 7-2 গোলে রিয়ালকে বিধ্বস্ত করে বার্সা। এছাড়া 1957 সালে রিয়ালকে 6-1 গোলে হারায় কাতালোনিয়ানরা। একই ব্যবধানে 1949 সালে বার্সাকে হারায় রিয়াল। এল ক্লাসিকো দ্বৈরথে সর্বোচ্চ 2টি করে হ্যাট্রিক করেছেন অল টাইম গ্রেট সান্তিয়াগো বার্নাবু, জেমি লেসকানো, ফেরেঙ্ক পুস্কাস ও লিওনেল মেসি। ফারহান ইসান, এখন। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরো একবার। বর্ষার আগে রাজধানীতে মশার উপদ্রব, কার্যকর পদক্ষেপ নেই অভিযোগ নগরবাসীর। প্রস্তুতির তোড়জোড়ে আজকে কর্তৃপক্ষ। বৈশাখে ফুলে ফুলে চেয়ে আছে গোটা রাজধানী। আগুন ঝরা গ্রীষ্মে প্রশান্তির পরশ দিচ্ছে পাহাড়ি পুষ্পের সমারোহ।
ফুলকে মানে অতিরঞ্জিত করতে পারবো না, ফুল সিম্পলি সে ফুল। বরিশালে নির্বিচারে ধরা জাটকা চাপিলা নামে বিক্রি, থামছে না অবৈধ জালের ব্যবহার, সহায়তা না পাওয়ার অভিযোগ জেলেদের। এবং পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত পাকিস্তান উত্তেজনা চরমে, জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ, দুই দেশকে ধৈর্য ধারণের আহ্বান। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।